আমাদেরকে ফলো করলে মানুষ অতটা সুস্থ হবে যেমনটি সুস্থ সে আগে ছিল। আপনি সুস্থ আছেন কিনা বা আপনি ভবিষ্যতে রোগী হবেন কিনা ক্লিয়ার। ডায়াবেটিস হওয়ারও 10 থেকে 15 বছর আগে আপনার হোমা আইআর বাড়তে শুরু করে। ইনসুলিন তৈরি হয়, তাদের ইনসুলিন দেওয়ার কোনো দরকার নাই। যাদের ইনসুলিন তৈরি হয় না তাদেরকে ইনসুলিন দেওয়া দরকার। ডায়াবেটিসের থেকে আবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, ডায়াবেটিসের কারণে অ্যালজেমার্স, ডিমেনশিয়া, ডায়াবেটিসের কারণে গ্যাস্ট্রোপ্যারালাইসিস, ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, নার্ভ ড্যামেজ, পা কাটা, এইভাবে যদি ধরি তাহলে ডায়াবেটিসের থেকে আবার শাখা প্রশাখা বেরোবে আরও 50-60টা। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে কি স্ট্রোক হবে, প্যারালাইসিস হবে, ইডি হবে, মেয়েদের পিসিওডি হবে, ফ্যাটি লিভার হবে, ডিসলিপিডিমিয়া হবে, ডায়াবেটিস হবে। এরকম হবে না, এরকম আরও আছে অনেক রোগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই চলে যাব। তো বর্তমানে আমরা আমাদের যে দেশ বাংলাদেশ, তো এখানে দেখা যাচ্ছে যে সুস্থ থাকার জন্য যে যে জিনিসগুলো আমাদের দরকার ছিল, যেমন ধরেন সুস্থ থাকার জন্য কি বিশুদ্ধ বাতাস দরকার নাকি দূষিত বাতাস দরকার? আপনারা জানেন যে আমাদের ঢাকা শহর বায়ু দূষণে চ্যাম্পিয়ন, এটা জানতেন আপনারা? কে কে জানো? বিশ্বের ভিতরে, হ্যাঁ। তাহলে আমরা ভালো ভালো কাজ আছে আমাদের যেগুলো দিয়ে আমরা বিশ্ব জয় করেছি, যেমন বায়ু দূষণ করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ঠিক আছে? এরকম যদি বলেন যে আমাদের ঢাকা শহরের ওয়াসার পানি কেমন, তো এটাও আশা করি প্রথমই হবে বিশ্বে, মানে নোংরার দিক থেকে। যদি বলেন ঢাকা শহরে গাছপালা কেমন আছে, যদি বলেন যে ঢাকা শহরে এটা কি অ্যাকচুয়ালি একটা বাসযোগ্য শহর কিনা, তারপর ঢাকা শহরে বসে আমি একটা খাবার খাবো, তো স্বাস্থ্যকর কোনো খাবার যেটা খেলে আমি সুস্থ থাকবো, এই ধরনের তৈব খাবার মানে আমার পাওয়ার সম্ভাবনা কতখানি? ধরেন একটা সত্যি সত্যি দেশি রাতা মোরগ ঢাকা শহরে পাওয়ার সম্ভাবনা কতখানি? একটা আসল মুরগি যেটা এবং ন্যাচারালভাবে চলাফেরা করে, ন্যাচারালভাবে খাওয়া দাওয়া করে, এই ধরনের একটা মুরগির ডিম, তো দেখা গেল হয়তো মুরগির জাত দেশি না, অথবা দেশি হলেও তাকে ফিট খাওয়ানো হয়েছে। তো এখন আপনি তো আর বাড়ি বাড়ি যে দেখার সুযোগ নেই, আপনি তো বাজার থেকে জিনিসটা ক্রয় করতেছেন নাকি? তো এখন আপনি কি শিওর যে এই মুরগিটার যে ডিম, হ্যাঁ, এই ডিমটা আসলে এই যে মুরগি ডিমটা পারছে সেই মুরগিটা অ্যাকচুয়ালি ন্যাচারালি চলাফেরা করে, ন্যাচারাল খাবার খেয়ে ন্যাচারালভাবে ডিম পারছে, এই ব্যাপারে আপনি নিশ্চিত? তা এখন সুস্থ থাকার জন্য কি ফার্মের ডিম বেটার হবে নাকি প্রাকৃতিক মুরগির ডিম বেটার হবে? এটা আমাদের নলেজে আছে, কিন্তু দেখা গেল যে সুস্থ থাকাটাকে এখন ধীরে ধীরে কেমন জানি অসম্ভব করে ফেলছে। এবং রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে সবার ঘরে ঘরে এখন ওষুধ। তো আমি বলবো যারাই আপনারা ওষুধ খাচ্ছেন এবং রেগুলার ডাক্তার দেখাচ্ছেন, তো কিছু ওষুধ আছে যেগুলো আপনি ধরেন সাময়িক সময়ের জন্য খেতে হয়, যেমন ধরেন টাইফয়েড, ম্যালেরিয়া ইত্যাদি, এগুলো নিয়ে আমি আলাপ করছি না, হ্যাঁ। তো যেই ওষুধগুলো আপনার দীর্ঘ সময় খেতে হয়, তো সেগুলোর ভিতরে কি কি ওষুধ আছে? ডায়াবেটিসের ওষুধ আছে, প্রেশারের ওষুধ আছে, অর্থাৎ চলবে ওষুধ, গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ, বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি, ঘুমের ওষুধ, মানে যেগুলো দেখা গেলো ব্যথা ওষুধ খেলে ভালো, একটু পরে আবার ওষুধ খাইতে হয় মাঝে মাঝে নিয়মিত বেশি। গ্যাসের ওষুধ রেগুলার খাইতে হয়, টেনশনের ওষুধ খাইতে হয়, বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি। এছাড়া প্রেশার থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটাকে বলে কোমরবিড কন্ডিশন, অর্থাৎ একটা রোগীর প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ফ্যাটি লিভার আছে, এটাকে বলে কোমরবিড কন্ডিশন। তাহলে সমস্যাগুলো একত্রিতভাবে বাড়ছে। আবার যদি হার্ট অ্যাটাক হয়ে গেল তখন আবার 7-8টা ওষুধ যুক্ত হচ্ছে। এরকম আপনাদের ক্ষেত্রে কি এমন নাকি অন্য কিছু, মানে এই ধরনেরই তো নাকি? মানে ওষুধ কি কমে যাচ্ছে কিনা, কথাটা হলো এটা। ঠিক, তো যেইভাবে চিকিৎসা করলে পরে ওষুধের সংখ্যা বাড়ে, আমরা সেই রোগগুলো থেকে ওষুধ থেকে বাঁচানোর চেষ্টা মানুষদেরকে। তাহলে আমাদের এই কর্মকাণ্ড যেটা আমরা করছি এটা কি খুব খারাপ নাকি ভালো? আচ্ছা, গুড। তো এখন কথা হলো আমরা চেষ্টা করছি, আমরা কতটুকু কি পারবো জানি না, বাট আমরা চেষ্টা করছি ওষুধ মুক্ত থাকার জন্য। তো এটা কি খুব অন্যায় কাজ? এটা তো কি অন্যায়? তাহলে আমাদের কেউ সমালোচনা কি করা উচিত, বা আমাদের নামে কটু কথা বলা উচিত? তো দেখেন আপনারা যারা আজকে এখানে এসেছেন, অনেককে তারা বাধা দিয়েছে, এই ওখানে যাইও না, এই হবে সে হবে, বলছে কি না? বলছে না?
অনেক জায়গায় বাধা পাইছেন না? হ্যাঁ, তাহলে এটার কারণ কি? এখন আপনি তো তার টাকায় আসেন নাই, আপনি কি তার থেকে টাকা নিয়ে আসছেন? নিয়ে আসছেন, সে গাড়ি ভাড়া দিছে, তো সে পরীক্ষা নিরীক্ষার টাকা সে দিবে, তাহলে সে কেন আপনাকে বাধা দিল? এটার ব্যাপারে আপনাদের কি মতামত, বা কি বোঝেন কেন হইতে পারে এটা? না কেন হইলো এটা, এটা নিয়ে ভাবতে হবে না। আমি বলছি আন্দোলন সংগ্রাম প্রতিবাদ যুদ্ধ তা বলিনি, বলছি আপনি কি ভেবে দেখেছেন এটা নিয়ে? আপনারা ভাবেন তো কেন তারা এটা বলছে? আপনি তার টাকায় খান না, তার টাকায় পড়েন না, আপনি এখানে আসবেন, তাতে তার প্রবলেম কি? সেটা তো ডাক্তারদের বিষয়, কিন্তু ডাক্তার বাদেও তো অনেকে আপনার আত্মীয় স্বজন আপনারা নিষেধ করছে, যারা ডাক্তারই না। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এটা আপনি ঠিকই বলেছেন, অর্থাৎ মানুষ তার নিজের জ্ঞান দিয়ে অন্যদের বিচার করে এবং নিজেকে সে মহাপণ্ডিত মনে করে। কিন্তু আমার কথা হলো, আপনি যদি মহাপণ্ডিত হন খুবই ভালো, আপনি এক কাজ করেন, আপনি ওষুধ মুক্ত সুস্থ থাকেন এবং কিভাবে থাকা যায় আমাদের শেখান, আমরা শিখি, আমরাও আপনাকে ফলো করি, আমরাও সুস্থ থাকি। কি দেখা গেল পণ্ডিত সে নিজেই ওষুধ খায়, বুঝলেন নাই? যে আপনার পরামর্শ দিছে দেখলে সেও ওষুধ খায়। এখন চিকিৎসা বিদ্যা আপনারা কোথায় শিখেছেন? আপনারা যারা ডাক্তার না, তারা চিকিৎসা বিদ্যা কোথায় শিখেছেন? ডাক্তারের কাছ থেকে শিখেছেন। এখন তারা আপনাকে যা শিখিয়েছে সেইটা হলো আপনার জ্ঞান। দেখেন, বুঝতে হবে, কিন্তু খুব খেয়াল করতে হবে, আমার কথাগুলো কিন্তু ধরতে হবে, নাহলে সমস্যা। এটুকু কি বুঝতে পেরেছেন আপনারা যারা ফেসবুকে দেখছেন? কেমন আছেন সবাই? অনেকেই কমেন্ট করেছে, কমেন্টগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের সবার কমেন্ট দেখতে পাচ্ছি, প্রচুর কমেন্ট এসেছে। ইউটিউবে অনেকে কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। তো আমরা আজকে গত কয়েকদিন ধরে আমি টানা কথা বলে যাচ্ছি, আজকে আপনাদের সুযোগ, আপনাদের থেকে কিছু শুনবো। কিন্তু বেসিক জিনিসগুলো আগে পরিষ্কার করে নিই, যে আপনাদের কি মনে হয় যে ওষুধ দীর্ঘদিন খেলে শরীরের জন্য ভালো? তাহলে কোনো একজন ডাক্তার এসে আপনাকে যদি ওষুধ থেকে বাঁচার উপায় বলে, তাহলে তার বিরুদ্ধে সবাই লেগে যাচ্ছে, কারণটা কি? বা ডাক্তাররাও বা তার বিরুদ্ধে লেগে যাচ্ছে কেন? এটা নিয়ে আপনারা একটু ভাববেন। দেখেন, আজকে আপনারা যারা এসেছেন তারা বেশিরভাগই নিশ্চয়ই অনেক দিন ধরে ডাক্তার দেখান কোনো না কোনো বিষয়, ঠিক? তো দেখায়ে যদি ওষুধ মুক্ত হইতেন তাহলে তো আজকে এখানে আপনারা আসতেন না। তারপরে এখানে এসেছেন কেন? যে আপনারা হয়তো জেনেছেন যে এখানে গেলে সুস্থ হতে পারবো, ওষুধ মুক্ত হতে পারবো, ঠিক? এর জন্য তো আসছেন নাকি? কাউকে হয়তো ধরে টরে পাঠাইছে কেউ না, এরকমও আছে যাদের কেউ ধরে পাঠাইছে, বিদেশ থেকে বলছে এই ওখানে যাইতে হবে, তা এখন সে পোলার থ্রেটের কারণে সে এখানে আসছে, কিন্তু সে তো এখানে এসে দেখা গেছে তারে বলে ভাত খাইতে দিবে না, তা শুই না তো আরও মন খারাপ করে। পোলারে মানুষ করলাম, তারে 2 বছর দুধ খাওয়াইলাম, আর পোলা এখন আমার রিজিক বন্ধ করে দিল, মায়ের কয় ভাত খাবা না, তো ভাত খাবো না তো আমও খাবো না, লিচুও খাবো না, এইটা কোন চিকিৎসা? তা আপনারা কি চাচ্ছেন জানেন? আপনারা চাচ্ছেন যে যেমন খুশি আমি চলবো, ডাক্তার ওষুধ দিয়ে আমারে ভালো বানাবে। যে আপনারা ভাবতেছেন যে আমি যেমন খুশি চলবো এবং ডাক্তারের কাছে ওষুধ আছে, তা আমার প্রেশার হলে ওষুধ আছে, ডায়াবেটিস হলে ওষুধ আছে। আপনাদের ভাবনাটা এরকম যে ডাক্তারের কাছে ওষুধ আছে, তা আমি যেমন খুশি চলবো আর ডাক্তার ওষুধ দিয়ে আমারে ভালো বানাবে। যেমন একজন বড় প্রফেসর, উনি শিক্ষক, তা উনি বলতেছে এই কথা, তাহলে অশিক্ষিত লোকের কথা পরে আসবে, যারা শিক্ষিত লার্নেড প্রফেসর এ ধরনের লোকের কথা আগে আলোচনা করি। বলতেছে যে সে ডাক্তারের কাছে গেছে, তার কিছু প্রবলেম নেই, তো ডাক্তার তাকে বলতেছে যে ভাই আপনি সিগারেট না ছাড়লে এই সমস্যা তো যাবে না। তো উনি বলতেছে সিগারেট ছাড়লে যে এই সমস্যা চলে যাবে সেটা আমিও জানি, আপনার কাছে তো আমি আসছি মিয়া ওষুধ নিতে, তা সিগারেট খাইয়েও কেমনে ভালো থাকা যায় সেই ওষুধ দেন। কথা বুঝেন নাই? এখন আপনারা আমাদের কাছে এসব কি বলেন যে আরে ব্যায়াম করলে ভালো থাকবে আমি জানি, তাহলে ব্যায়াম না করেও কেমনে ভালো থাকা যায় ওষুধ দেন। রোজা রাখলে ওজন কমবে, তো পাগলেও বুঝে যে আমি সারাদিন খাই নাই, রোজা রাখছি, অল্প একটু খাইছি, তো ওজন কমবে, তো পাগলেও বুঝে। এটা আবার শিকার কি আছে? আমি সারাদিন 6 বেলা খাইয়া কেমনে কোনো জুস টুস খাই ওজন কমানো যায় না, থাকলে সেটা দেন। বুঝেননি কথা?
বা আপনার কাছে কোনো ওজন কমানোর ওষুধ আছে কিনা, থাকলে আমারে দেন। তো মানুষ কি ভাবতেছে জানেন, যে সে যেমন খুশি চলবে, তার মন গড়াভাবে, আর ডাক্তার ওষুধ দিয়ে দিয়ে সব ভালো করে দেবে। তো এই সুযোগটাকে কাজে লাগাইয়া ডাক্তাররা এখন আপনাদেরকে মানে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যা পছন্দ করেন, ঠিক আছে তুমি অনিয়ম করো, নো প্রবলেম, মাসে মাসে আসবা, ওষুধ খাবা, চেক আপ করবা, বুঝলে, আমার ভিজিট দিবা, তুমি ওষুধ লিখবো সেখান থেকেও কিছু কামাবো, আর টেস্ট লিখবো সেখান থেকেও কিছু কামাবো। তোমার আমার তো রোগী ভালো হয়ে গেলে তো আর আসবে না কোনোদিন। একটা রোগ ধরেন আমার কাছে আজকে আসছে, এরপর সে আর সুস্থ, তার কোনো রোগ নাই, অসুখ নাই, ওষুধও নাই, বা অথবা বাদ দেন, সে একটা সুস্থ লোক, আজকে একদমই সুস্থ, তার কোনো রোগই নাই, তো সে কেন ডাক্তারের কাছে যাবে? তখন আমাদেরকে ফলো করলে মানুষ অতটা সুস্থ হবে যেমনটি সুস্থ সে আগে ছিল, এটা সত্য। কিন্তু হয়তো তার যদি অনেক বেশি বয়স হয়, সেটা তো বয়সজনিত একটা প্রবলেম, সেটা তো অন্য জিনিস। যেমন বার্ধক্য, মৃত্যু, এটা তো আসবেই, এগুলোর তো কোনো ওষুধ নেই। আপনি 90-100 বছর বয়স হয়েছে, আপনি কি এখন 20-25 বছর যুবকের মতো কি আর থাকতে পারবেন? সে তো সম্ভব না। আমি যত লাইফ স্টাইলই মানি, কারণ আমার 53 বছর, আমার কি চুল কি পাকা বন্ধ করা যাবে? এটা তো সম্ভব না। কথা বুঝতে পারছেন? এরকম কিছু জিনিস হচ্ছে বয়সজনিত, কিন্তু আমাদের মানুষরা বয়স হওয়ার আগেই বুড়া, বয়স হওয়ার আগেই বুড়া। যেমন বাচ্চারা কি করে, খেলাধুলা করে, তা আপনারা কেউ খেলাধুলা করেন? তাহলে আপনারা বুড়া। আমি খেলাধুলা করে, আজকেও ব্যাডমিন্টন খেললাম, তাহলে আমি হলাম বুড়া না? কথা বুঝেন নাই নাকি? তারপর তরুণদের কি থাকে, শক্তি। এখন আপনার শক্তি কি আছে না কমে গেছে? কমছে, তার মানে আপনি বুড়া, মানে বুড়ো হচ্ছেন। বুড়ো হলে মানুষের কি হয়, শক্তি কমে যায়। তা আপনি এখনো সত্যি সত্যি হয়তো বুড়া হননি, কিন্তু আপনার যে শক্তি সেটা কমে গেছে, তার মানে আপনি কি হয়েছেন, শক্তির দিক থেকে বুড়ো হয়ে গেছেন। কি বোঝা যাচ্ছে? তারপর একটা ছোট বাচ্চা ছেলে, সাধারণত আশা করি সে তো আর কোনো ওষুধ খায় না, খায় কি? তার কোনো ডায়াবেটিস হয়তো নাই, সাধারণত যদি এখন পাচ্ছি 8-9 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা ডায়াবেটিস, টাইপ ফ্যাটি লিভার, এগুলো, তার ওজন 95 কেজি, 92 কেজি, 88 কেজি, হ্যাঁ। কিন্তু আমরা কি, যে একটা বাচ্চা যদি সে ছোট, সাধারণত সে নিশ্চয়ই ডায়াবেটিসের ওষুধ খায় না, কি ভাই কথা বলেন? খায় না, তাই না? কিন্তু আপনি খান, তাহলে আপনি কি বুড়া না বাচ্চা? বুড়া। আমি খাই না, তাহলে আমি বাচ্চাদের দলে। মানে মানুষ যে শুধু বয়সে বুড়ো হয়, তার চেয়েও সে শক্তি কমে গেল, বুড়ো হলো, সে এখন ওষুধ খায় বুড়ো হয়ে গেল, বুঝলেন নাকি? তারপর ধরেন আগে আপনি যখন বাচ্চা ছিলেন তখন বল নিয়ে লাফাইতে পারতেন, দৌড়াইতে পারতেন, এখন কি সেটা পারেন? পারেন না তো, তাই না? তার মানে আপনি কি বুড়ো। কথা বুঝতে পারছেন? আপনি কি হয়েছেন, বুড়ো। তো তখন আপনার কি এত বড় ভুঁড়ি টুড়ি ছিল যখন বাচ্চা ছিলেন? সাধারণত আপনারা যখন বাচ্চা ছিলেন ছিল কি? তাহলে আপনার এত বড় একটা ভুঁড়ি হয়েছে, তাহলে আপনি কি হলেন, বুড়ো। তাহলে এইভাবে আমরা নানানভাবে বুড়া হই। এছাড়াও তখন যে আপনি হাসি খুশি ছিলেন, এখন কি আপনার সেই হাসি খুশি ভাব আছে? এখন তো মানে বিরক্ত, নিজের প্রতি, সংসারের প্রতি, আর চাকরি বাকরি ব্যবসার প্রতি, আর কত কি, ঠিক কিনা? ওষুধের প্রতি এবং ডাক্তারের প্রতিও, নাকি? আর কত ডাক্তার দেখাবো? এখানে বেশিরভাগ লোক যারা কয়েক বছর ধরে ডাক্তার দেখায়, ধরেন 10-15 বছর, ডাক্তার, ভিজিট, আবার ফাইল, আবার পরীক্ষা, আবার ভিজিট, আবার ফাইল, আবার ওষুধ, ওষুধ বাড়তেছে, ওষুধ বেড়ে বেড়ে 4-5টা হয়ে গেছে। তাহলে এটা মানুষ আর কত? তারপর যখন ইনসুলিন মারে, আরে আল্লাহ, ওই যে একজন সিলেটি বোন এসে বলে গেল ওদিন, যে ও যে ফুডা করে, ফুডা, হ্যাঁ মুরব্বী, হ্যাঁ ফুডার তো বাইসা, হ্যাঁ মহা খুশি, 16 বছর নিজে নিজে ফুডা খুঁজছে। ফুডা করো, সিলেটের ভাষায় বলছে, শোনেন না নাই আপনারা? ফুডা ওরে ফুডা করে, নিজে ফুডা করে, হ্যাঁ। তা এখন 16 বছর ফুটা করছে নিজে, তা এখন ফুটা থেকে যে এখন করা লাগে না, এতেই মহা খুশি, আমার এখন ফুটা করা লাগে না, আগের 3 বেলা ফুটা করা লাগে। আপনি সুস্থ আছেন কিনা এটা বোঝার জন্যে দেখেন, হোমায়ার, যদি কোনো ডাক্তার আপনাকে হোমায়ার করায়, বুঝবেন যে ও আসলে কোনো ওষুধ লেখা ডাক্তার হইতে পারে না। যদি দেখেন যে কোনো ডাক্তার, আপনার ডায়াবেটিস আজকে 20 বছর, 25-30 বছর, কিন্তু কোনোদিন তারা হোমায়ার করাবে না, কোনো দিনও করাবে না। কেন করাবে না জানেন? কারণ এটা হলো রুট কজ বুঝেন, গোড়া। তা আসেন, হোমায়ার দিয়ে কোষের ওভারলোড বোঝা যায়, কি বোঝা যায়?
গুড। ওভারলোড, ওভারলোড মানে কি? ধরেন কোষে কোনো একটা জিনিস, যেটা ধরেন চর্বি, পরিমাণ এত বেশি যে কোষ আরো নতুন শক্তি ঢোকানোর মতো স্পেস দিতে পারতেছে না। ক্লিয়ার? ওভারলোড মানে কি? ধরেন একটা গাড়িতে ওভারলোড মানে কি? আমার রুমে ধরেন এখন কোনো লোক বসার আর জায়গা নেই, এখন আসলে দাঁড়াইতে হবে, ওভারলোড। কিছুক্ষণ পর দেখা গেল দাঁড়ানোরও জায়গা নেই, বুঝতে পারছেন? কিছুক্ষণ পর দেখা গেলো যে লাগালাগি করেও দাঁড়ানোর জায়গা নেই, জ্যামপট অবস্থা বলে, কি বলে? জ্যামপট অবস্থা। তাইলে কোষের ওভারলোড। তাহলে হোমায়েড দিয়ে আমরা কি বুঝি? কোষের। খেয়াল করেন, এই যে দেখেন সেলুলার কোষ ওভারলোড। ক্লিয়ার? হোমায়ার। আপনি সুস্থ আছেন কিনা বা আপনি ভবিষ্যতে রোগী হবেন কিনা, ক্লিয়ার? ডায়াবেটিস হওয়ারও 10 থেকে 15 বছর আগে আপনার হোমা আইআর বাড়তে শুরু করে। আপনি যদি হোমা আইআর 1 রাখতে পারেন, 1 মানে 1 না, 1 মানে 1-এর পাশাপাশি, ধরেন 0.5 to 1.5 বা অন্তত 2-এর নিচে, খেয়াল করেন। তাহলে হোমায়ের কত থাকলে ভালো? সবাই বলেন। এইভাবে না, এইভাবে বলেন, দেখি আঙ্গুল কই, সবাই বলেন 1। আঙ্গুল নাইকার, দেখি সবাই আঙ্গুল দেখান। এ ভাই আপনার আঙ্গুল কই? আর টুসা করেন, আমি দেখি না তো। আঙ্গুল আছে, বলেন হোমা আইআর 1। ব্যাস, এইটা মাথার মধ্যে ঢুকান। সবাইকে বলেন যে তোমার ডায়াবেটিস, তোমার হোমায়ের কত, তোমার হোমায়ের কত, ফ্যাটি লিভার, তোমার প্রেশার হোমায়ের কত। মানে তুমি যদি হোমায়ের না জানো, ফ্যাটি লিভারের চিকিৎসা করতে পারবে না, প্রেশারের চিকিৎসা করতে পারবে না, ডায়াবেটিসের চিকিৎসা করতে, ওজন কমাতে পারবে না। কারণ রুট কজ হচ্ছে হোমা আইআর। ক্লিয়ার? তাকে ইনসুলিন দিব কি দিব না, সেটা সি পেপটাইড দিয়ে টেস্ট করে দেখতে হবে। ইনসুলিন তৈরি হলে তাকে দেওয়ার কোনো দরকার নেই। কারো যদি ইনসুলিনের অভাব থাকে, তাকে ইনসুলিন দিতে হবে। আপনার কোনো ডাক্তার যারা ডায়াবেটিসের চিকিৎসা করে, আপনার যারা টাইপ 2 ডায়াবেটিস, কাউকে ইনসুলিন তৈরি হয় কিনা টেস্ট করাবে না, করাবে না। কারণ রুট কজ ধরবে না। কি ক্লিয়ার? বুঝতে পারছেন? করাবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি, এই যে বারডেমকে বলছি তোমরা এখানে আসো, এসে সব দেখে যাও। তোমার যত বড় প্রফেসর আছে, আমি তোমাদেরকে খাওয়াবো, সব ঘুরে ঘুরে দেখাবো, আমাদের কর্মকাণ্ড দেখাবো, আমাদের ডেটা দেখাবো, আমার রুগীরা হোমায়ের কত ছিল, মানার পরে ভালো হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে, হ্যাঁ ইনসুলিন থেকে বাঁচতে পারছে। যাদের হোমায়ার মনে করেন বেশি কিন্তু সি পেপটাইড ভালো, অর্থাৎ ইনসুলিন তৈরি হয়, তাদের ইনসুলিন দেওয়ার কোনো দরকার নাই। যাদের ইনসুলিন তৈরি হয় না, তাদেরকে ইনসুলিন দেওয়া দরকার। এখন ডাক্তাররা বিজ্ঞানের নামে অন্ধ অনুমান নির্ভর চিকিৎসা করে, তার মন গড়া চিকিৎসা করে। কেন? কারণ সে একটা রোগীর ইনসুলিন তৈরি হয় কি হয় না, না দেখি তাকে ইনসুলিন দেয়, এবং বছরকে বছর দেয়। তা আমার কাছে এরকম অনেক রোগী আসছে যে 15 বছর ইনসুলিন নিত, এখন তার 1 পয়সার ইনসুলিন না, 1 পয়সার কোনো ওষুধ লাগে না, আলহামদুলিল্লাহ। এবং অনেকে আছে যাদের 16 বছর ইনসুলিন নিছে, এখন 1 পয়সার ওষুধ ইনসুলিন কিছুই লাগে না। এমনও ছিল, ওই যে আমাদের আন্টি, তোমাদের আন্টি, আমার তো আপা, হ্যাঁ, তাহলে এখন কি হলো, উনি মাসে 25-30 হাজার ওষুধ লাগতো টাকা, পা কেটে ফেলার জন্য 3 মাস সে সিএমএস এ ভর্তি ছিল, পা কেটে ফেলার কথা ছিল। আলহামদুলিল্লাহ, সে 7 বছর রোজা রাখতে দেয়নি তাকে, তার ছেলে ডাক্তার, এবং আমাকে ফলো করতে যে তার ছেলের সাথে তার ফাইট করা লাগছে। ডায়াবেটিসের থেকে আবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেপ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, ডায়াবেটিসের কারণে অ্যালজেমার্স, ডিমেনশিয়া, ডায়াবেটিসের কারণে গ্যাস্ট্রোপ্যারেসিস, ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, নার্ভ ড্যামেজ, পা কাটা, এইভাবে যদি ধরি তাহলে ডায়াবেটিসের থেকে আবার শাখা প্রশাখা বেরোবে আরও 50-60টা। কি কন? ঠিক আছে, বুঝেন নাই কথা নাকি? বুঝেন নাই মনে? গিরা ব্যথা, মাজা ব্যথা, হাড় ক্ষয়, হ্যাঁ এরকম ডিস্ক প্রোলাপস, ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিসের রোগী তো রক্ত চিনি বেশি, এই চিনি যখানে যাবে সেটা শেষ করবে, সিরিশিরা হবে সব, মানে ঘুন পোকা। এই বুঝতে পারছেন? তাহলে আপনার রক্তের অতিরিক্ত যে চিনি, এই চিনিযুক্ত রক্ত, আপনি চিনি যেখানে দেখবেন পিঁপড়া সেখানে, চিনি যেখানে দেখবেন কি বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? তা এখন আমি সাধারণ মানুষকে বোঝানোর জন্য সাধারণ ভাষায় কথা বলছি। জিনিসটা এরকম না। জিনিসটা হয়তো আপনি বলে গ্লাইকেলেটেড, হিমোগ্লোবিন গ্লাইকেলেটেড হয় যে প্রক্রিয়াগুলোতে, তারপর অ্যাডভান্স গ্লাইকেলেটেড এন্ড প্রোডাক্ট কীভাবে তৈরি হয়, তারপর রিঅ্যাক্টিভ অক্সিজেন এক্সপ্রেসিস কীভাবে তৈরি হয়, আমি এগুলোর মেকানিজম জানি। কিন্তু এগুলো বুঝাইয়া বা এগুলো বুঝাইতে যাইয়া আপনার মাথা নষ্ট করা, এটা আমার কাজ না। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে কি স্ট্রোক হবে, প্যারালাইসিস হবে, ইডি হবে, হ্যাঁ মেয়েদের পিসিওডি হবে, ফ্যাটি লিভার হবে, ডিসলিপিডিমিয়া হবে, ডায়াবেটিস হবে, হ্যাঁ এরকম হবে না। এরকম আরও আছে অনেক রোগ, আমি জাস্ট সব তো জায়গা ধরবো না, বেজরগুলো ধরছে, যেগুলো শাখা প্রশাখা আবার আছে।
দেন স্ট্রোকের শাখা পোশাক আছে। ইডি হলে তো একটা পুরুষের জীবন তেনা তেনা হয়ে যাবে, তার ডিপ্রেশন, অ্যাংজাইটি, তার পার্সোনালি সব ধ্বংস। পিসিওডি হলে তো একটা মেয়ের জীবনই শেষ। কথা বুঝতে পারছেন? পিসিওডি ওই যে মেয়েদের যে বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, মাসিক হয় না, ওভারিতে সিস্ট হয়, হ্যাঁ, ঘাড় কালো হয়, বগল কালো হয়, মাথায় টাক হয়, চুল পড়ে, তারপরে যে মুখে ব্রণ হয়, হ্যাঁ, এই ধরনের পিসিওডি। বোঝেননি কথা? ফ্যাটি লিভার। তাহলে এখন ডাক্তাররা কোনোদিনই এই রোগগুলোর মূল উৎপাদন করবেন না। তারা কি করবেন? গাছের গোড়ায় পানি দিবেন আর ডালপালা বলবেন ছাড়ছেছি। যখন ডায়াবেটিস নিয়ে ডাক্তারকে দেখাতে যাবে, তাহলে ডাক্তার বলবে 6 বেলা চিনি খান আর ওষুধ ইনসুলিন দিয়া চিনি কমান। কি বোঝা গেল? তো ডাক্তাররা কিসের চিনির চিকিৎসা দেন? দেখেন, এইটা হলো বারডেমের বই, যেটা কিনা আমি, এটা বইটা বারডেমের, এবং বেশিরভাগ ডাক্তাররা তাকে, আপনাদের এই বই চেনেন কে কে? হাত তোলেন, হাত তোলেন যারা চেনেন। আচ্ছা, বলেন ডায়াবেটিস নিয়মিত করার জন্যে এর চেয়ে ভালো পরামর্শ আর হতে পারে না। বলেন একটা ডায়াবেটিস রোগীকে, কথা বলেন, একটা ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিস হিসাবে পোষার জন্যে, আরো অনেক রোগের রোগী বানানোর জন্যে এর চেয়ে ভালো পরামর্শ হইতে পারে না। কি বুঝতে পারছেন? তো ধরেন আপনি গেছেন ডায়াবেটিস নিয়ে, যে আমি ডায়াবেটিস ভালো হওয়ার জন্য ডাক্তার দেখাইতে গেছি, ঠিক আছে? ডাক্তার আপনারে কি বলবে? 6 বেলা চিনি খান। আরে ভাই, আমার চিনি বেশি, আবার 6 বেলা চিনি খাবো? এই বইয়ে লেখা আছে সকালে রুটি খান। রুটি মানে কি? 3টা পাতলা রুটি, তারপর ডিম খান, কুসুম ফালাইয়া দেন, মানে দোষ কুসুমের। ওই আপনারে ওরা যা শিখাবে এটা হলো আপনার রুগী পোষার জন্য। হ্যাঁ, ওদের পরামর্শ নিলে আপনি জীবনে ভালো হতে পারবেন না। মানে ওরা যা করবে উল্টো চলেন। ওরা যদি কে গরুর মাংস খাবে না তো গরুর মাংস খাবেন, ওরা যদি গায়ে ঘি খাবে না তো ঘি খাবেন। হ্যাঁ, ওরা যা খাইতে করবে এটা খাইয়েন না, আর যা নিষেধ করে খান, আপনি রুগী থাকবেন না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।